সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তোমাদের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ সমূহ, তার বৈশিষ্ট্য এবং তুলনামূলক গুরুত্ব। প্রথমে আমরা আসি উৎপাদন কি। উৎপাদন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হলো কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে, কিন্তু আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কারণ সৃষ্টি করার দায়িত্বটা সৃষ্টিকর্তার। মানুষ যা পারে সেটি হচ্ছে হলো প্রকৃতিতে যে বস্তু সামগ্রী আছে সেগুলোর আকার আকৃতি, স্থান, সময় ইত্যাদি পরিবর্তন করে দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করতে পারে। আর দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করার এই প্রক্রিয়াকে উৎপাদন বলে। আমরা আবার বলছি, অর্থাৎ দ্রব্যের মধ্যে যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করার প্রক্রিয়া তাকে উৎপাদন বলে। তাহলে এই দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করার প্রক্রিয়াটিকে আমরা চার ভাবে দেখি সাধারণত। প্রথমত হচ্ছে হলো রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে হলো প্রাকৃতিক বস্তুগুলোর আকার আকৃতি পরিবর্তন করে দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করা হয়। যেমন মনে করো প্রাকৃতিক সম্পদ গাছ বা কাঠ, তার আকার আকৃতি পরিবর্তন করে যখন আমরা আসবাবপত্র তৈরি করি তার মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি হয়। তোমাদের পরনে যে শার্ট আছে বা কাপড় আছে সেটা প্রকৃতি থেকে আমরা তুলা থেকে পেয়েছি, অর্থাৎ তুলার মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করে আমরা শার্ট তৈরি করেছি। তো এটাই হচ্ছে হলো তোমার রূপগত উপযোগ সৃষ্টি। এরপরে স্থানগত উপযোগ সৃষ্টি। স্থানগত উপযোগ সৃষ্টি বলতে মূলত বোঝায় দ্রব্য যে জায়গায় উৎপাদন হয় সাধারণত দেখা যায় সেখানে দ্রব্যের মূল্য কম থাকে, অর্থাৎ সেই স্থানে উপযোগিতা কম থাকতে পারে। দ্রব্য যদি আমরা সেই স্থান থেকে যেখানে উৎপাদন হয় না সেখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ এক স্থান থেকে আর এক জায়গায় স্থানান্তরের মাধ্যমে দেখা যায় যে দ্রব্যের উপযোগিতা বেড়ে যায়, দ্রব্যের মূল্য বেড়ে যায়। একে আমরা স্থানগত উপযোগ সৃষ্টি বলি। যেমন মনে করো রাজশাহীর আমকে যখন চট্টগ্রামে এনে বিক্রি করা হয়, অর্থাৎ রাজশাহীতে আম 50 টাকা, সেই আমই চট্টগ্রামে 100 টাকা বিক্রি হয়, অর্থাৎ এর মধ্যে একটু বাড়তি উপযোগিতা সৃষ্টি হয়। এরপরে হচ্ছে হলো কালগত উপযোগ সৃষ্টি বা সময়গত উপযোগ সৃষ্টি। অর্থাৎ দ্রব্য যখন উৎপাদন হয়, অর্থাৎ দ্রব্য উৎপাদনের মৌসুমে দ্রব্যের মূল্য কম থাকে, তার উপযোগিতা কম থাকে, একে যদি আমরা সংরক্ষণ করার মাধ্যমে বা গুদামজাত করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় ধরে রাখতে পারি, ধরে রেখে সিজন শেষে বা মৌসুম শেষে আমরা যদি বিক্রি করি সেক্ষেত্রে এর মধ্যে একটি বাড়তি উপযোগিতা সৃষ্টি হয়। যেমন মনে করো সিজনের সময় ধান, সেটা সিজন শেষে একটু বেশি মূল্যে বিক্রি করা যায়। সিজনের টমেটো পরে বিক্রি করলে সেটার উপযোগিতা বেড়ে বেশি মূল্য পাওয়া যায়। তো এইভাবে এক সময়ের জিনিসকে আর এক সময় নিয়ে বিক্রি করে যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করা হয় তাকে কালগত উপযোগ সৃষ্টি বলে। এরপরে চতুর্থ যে বিষয় যেটা সেটা হলো সেবাগত উৎপাদন, সেবাগত উপযোগ সৃষ্টি। এই সেবাগত উপযোগ সৃষ্টি অর্থাৎ মানুষ তার সেবামূলক শ্রমের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ সৃষ্টি বলে। যেমন মনে করো আমাদের নাপিত, ধোপা, নার্স, ডাক্তার, শিক্ষক, তারা যে সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকেই আমরা সেবাগত উপযোগ সৃষ্টি বলি। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদনের ক্ষেত্রে যে বাড়তি উপযোগিতা সৃষ্টির প্রক্রিয়া, সেটা হচ্ছে এই প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। এছাড়াও আর 2টি ভাগ আছে, যেমন সত্যগত উপযোগ সৃষ্টি। সত্যগত উপযোগ যেটা সেটা হচ্ছে হলো কারো মালিকানায় কোনো দ্রব্য থাকলে হয়তো তার কাছে সেটার উপযোগিতা কম, মালিকানা পরিবর্তন হইলে অন্য মালিকের কাছে সেটার উপযোগিতা বেশি হয়। তো এটাকে বলা হয় সত্যগত উপযোগ সৃষ্টি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের বাড়িতে মনে করো পুরনো বই খাতা আছে, এগুলো আমাদের কাছে উপযোগী নাই, যখন এগুলো যারা কিনতে আসে ওরা যখন কিনে নেয় তাদের কাছে এটার উপযোগিতা অনেক বেশি। যেমন নারিকেলের ছোবলা আমাদের কাছে হয়তো উপযোগিতা নেই, কিন্তু যারা বেডিং তৈরি করে তাদের কাছে এটার উপযোগিতা অনেক বেশি। এরকম জমি, দালান, কোঠাতে সব কিছুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মালিকের কাছে উপযোগিতা কম, আর এক মালিকের কাছে উপযোগিতা বেশি।
তারপরে জ্ঞানগত উপযোগ সৃষ্টি, আর একটা বিষয় আছে জ্ঞানগত উপযোগ সৃষ্টি, সেটা হলো জ্ঞান, যারা জ্ঞানী মানুষ তারা বই খাতা জার্নাল লিখে একটা উপযোগ সৃষ্টি করে, এটাই হলো জ্ঞানগত উপযোগ সৃষ্টি। তাহলে আমরা উপযোগ অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে উপযোগ সৃষ্টির কথা বলেছি সেটা আমরা এই 6 ভাবে হয় আমরা জানতে পারি। এরপরে আসি আমরা উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ আমরা জানি যে উৎপাদনের উপকরণ 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে প্রথম হলো ভূমি। ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি হলো তোমার ভূমি হলো প্রাকৃতিক সম্পদ, যেটা মানুষের নিয়ন্ত্রণাধীনে এসে মানুষের অর্থ উপার্জনে সহায়তা করে, একে ভূমি বলে। অধ্যাপক মার্শালের মতে ভূমি হচ্ছে এমন একটি বিষয় যেটা প্রকৃতি আমাদের জলে, স্থলে, আলোতে, বায়ুতে, উত্তাপে মুক্ত হস্তে দান করেছে, তাকে ভূমি বলে। আবার বলছি, অধ্যাপক মার্শালের মতে প্রকৃতি আমাদের যা কিছু জলে, স্থলে, আলোতে, বায়ুতে, উত্তাপে মুক্ত হস্তে দান করেছে তাকেই ভূমি বলে। এই ভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে তোমরা বোর্ডে দেখো। ভূমির বৈশিষ্ট্য, ভূমির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির দান, অর্থাৎ ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, এটা প্রকৃতির দান। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ ভূমির যোগান বাড়ানো যায় না, কমানো যায় না। যেমন চিত্রের মধ্যে আমরা এই জিনিসটা দেখি, চিত্রে ভূমি অক্ষে আমরা ভূমির যোগান এবং লম্ব অক্ষে ভূমির চাহিদা বা দাম দেখিয়েছি। ভূমির যোগান অকিল পরিমাণ, অর্থাৎ চাহিদা বাড়লেও ভূমির যোগান বাড়ানো সম্ভব না। তাহলে এই জন্য ভূমির যোগান বাড়ানো সম্ভব না। এখানে এসএস হচ্ছে ভূমির যোগান রেখে এটা স্থির, অর্থাৎ লম্ব অক্ষের সমান্তরাল। তারপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য ভূমির, সেটা হলো ভূমির উর্বরা শক্তির পার্থক্য বিদ্যমান, অর্থাৎ সকল ভূমিতে একই রকম উৎপাদন হয় না, কোনো ভূমিতে হয়তো বেশি উৎপাদন হয়, কোনো ভূমিতে কম উৎপাদন হয়, এটাই হলো ভূমির উর্বরা শক্তির পার্থক্য। আর 4 নম্বর হলো ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য, অর্থাৎ ভূমিতে যদি আমরা একটা নির্দিষ্ট হারে শ্রম মূলধন নিয়োগ করি, শ্রম মূলধন যে অনুপাতে বাড়ানো হয়, উৎপাদন তার থেকে কম অনুপাতে বাড়ে, এটাকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলে এবং এটা ভূমিতে বিদ্যমান থাকে। যেমন চিত্রের মধ্যে দেখো আমরা ভূমি অক্ষে শ্রমের নিয়োগ দেখাচ্ছি, আর লম্ব অক্ষে উৎপাদন। শ্রম একটি নির্দিষ্ট হারে বাড়াইলেও উৎপাদন সেই একই হারে বাড়তেছে না, উৎপাদন আস্তে আস্তে কম হারে বাড়তেছে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি। আর 5 নম্বর হলো ভূমির স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, যেখানকার ভূমি সেখানেই থাকবে। আর 6 নম্বর হলো ভূমির নিষ্ক্রিয় উপাদান, অর্থাৎ ভূমি একটি নিষ্ক্রিয় উপাদান, এটি তোমার সচল নয়। আর 7 নম্বর ভূমির উৎপাদন ব্যয় নেই, যেহেতু ভূমি প্রকৃতির দান, প্রকৃতি এটা ভূমি আমাদেরকে দিয়ে থাকে, এই জন্য এটা কোনো উৎপাদন ব্যয় নেই, মানুষ যেহেতু এটা সৃষ্টি করতে পারে না। আর 8 নম্বর হলো ভূমি চিরস্থায়ী, অর্থাৎ ভূমির অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা ক্ষয় নেই, এটা একটা নশ্বর না, এটা চিরস্থায়ী, ভূমি প্রকৃতিতে যতটুকু আছে ততটুকুই থাকবে, এগুলোই মূলত ভূমির বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা শ্রম। শ্রম কাকে বলে সেটা আগে আমরা জানি। শ্রম হলো কোনো দ্রব্য উৎপাদনের লক্ষ্যে শ্রমিকের শারীরিক এবং মানসিক যে কর্ম প্রচেষ্টা, তাকেই শ্রম বলে। শ্রমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, শ্রমের 1 নম্বর বৈশিষ্ট্য হলো শ্রম একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ এটা জীবনী শক্তি আছে। 2 নম্বর, শ্রম ক্ষণস্থায়ী, শ্রম জমা করে রাখা যায় না, আজকের শ্রম আজকেই দিতে হবে, এটা ক্ষণস্থায়ী একটা বিষয়। আর 3 নম্বর হলো শ্রম এবং শ্রমিক অবিচ্ছেদ্য বিষয়, অর্থাৎ শ্রম থেকে শ্রমিককে বিচ্ছিন্ন করা যায় না। আর 4 নম্বর হলো শ্রম একটি গতিশীল উপাদান, অর্থাৎ শ্রম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। 5 নম্বর হলো শ্রমিকের দর কষাকষি করার ক্ষমতা খুবই কম, অর্থাৎ শ্রমিক দর কষাকষি করতে পারে না, বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোতে শ্রমিকের আধিক্য থাকার কারণে এটা সম্ভব হয় না। আর 6 নম্বর হলো শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উৎপাদিত দ্রব্যের উদ্দেশ্য বটে, অর্থাৎ উৎপাদনের উপকরণ হিসেবে যেমন ব্যবহার হয়, তেমনি উৎপাদিত দ্রব্য শ্রমিকটাই ভোগ বা ক্রয় করে থাকে। আর 7 নম্বর হলো শ্রমের যোগান বৃদ্ধি একটি সময় সাপেক্ষ বিষয়, অর্থাৎ শ্রমের চাহিদা বাড়লেই সাথে সাথে শ্রমের যোগান বাড়ানো সম্ভব হয় না। আর 8 নম্বর হলো তোমার শ্রমিক
উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয় শ্রম বিক্রির জন্য। শ্রম বিক্রির জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। এগুলোই হচ্ছে হলো শ্রমের শ্রমের বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা মূলধন। মূলধন কি প্রথমে সেটা আমরা জানি। মূলধন কি? মূলধন হচ্ছে একটি উৎপাদিত দ্রব্য, অর্থাৎ শ্রমিকের শ্রম দ্বারা একটি উৎপাদিত দ্রব্য যেটা বর্তমান ভোগে ব্যবহার না করে ভবিষ্যতে অতিরিক্ত উৎপাদনের জন্য রেখে দেওয়া হয়, এটাকেই মূলধন বলে। তাহলে মূলধন একটি উৎপাদিত দ্রব্য, অর্থাৎ যেটা বর্তমান ভোগে ব্যবহার না করে ভবিষ্যতে অতিরিক্ত উৎপাদনের জন্য রেখে দেওয়া হয়। এই মূলধনের উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে হলো যেমন মনে করো কৃষকের বীজ ধান, সেটা বর্তমান ভোগ না করে ভবিষ্যতে ভোগের উৎপাদনের জন্য রেখে দেওয়া হয়। তাহলে এই মূলধনেরও কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো মূলধন উৎপাদনশীল, অর্থাৎ মূলধন একটা উৎপাদিত দ্রব্য, আবার এটা উৎপাদন কাজে ব্যবহার করা হয়। আর 2 নম্বর হচ্ছে হলো অতীত শ্রমের ফল। মূলধন অতীতে শ্রমের লব্ধ একটি দ্রব্য, শ্রম দিয়ে তৈরি করা একটি দ্রব্য। তারপরে 3 নম্বর হচ্ছে হলো মূলধন সঞ্চয়ের ফল, অর্থাৎ মূলধন সঞ্চয়ের একটা অংশ, অর্থাৎ আমরা যা উৎপাদন করি যেটা ভোগ করলাম, পরবর্তী আর কিছুটা সঞ্চয় করি, ওইটাই পরবর্তীতে মূলধন আকারে ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে হলো মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান, অর্থাৎ মূলধন এটা আগে আমরা উৎপাদন করে থাকি, সেজন্য একটু উৎপাদন খরচ আছে। আর 5 নম্বর হচ্ছে হলো মূলধন ক্ষণস্থায়ী বিষয়, এটা ক্ষয় আছে এবং এটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আর 6 নম্বর হচ্ছে হলো এটা ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করে, অর্থাৎ মূলধন ভবিষ্যৎ আয়ের অর্থাৎ অতিরিক্ত আয়ের পথ সৃষ্টি করে। তারপরে 7 নম্বর হচ্ছে হলো মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ মূলধনের প্রতিটা একক সমজাতীয় নয়। মূলধনের প্রতিটা একক সমজাতীয় নয়, কারণ মূলধন দেখা যায় যে একটা এককের সাথে আর একটা একের পার্থক্য আছে। আর 8 নম্বর হচ্ছে হলো মূলধন একটি গতিশীল বিষয়, অর্থাৎ মূলধনকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সহজেই স্থানান্তর করতে পারি। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর যে উৎপাদনের উপকরণ, সেটা হলো সংগঠন। আর এই সংগঠন বলতে আমরা কি বুঝি? সংগঠন বলতে আমরা বুঝি হচ্ছে হলো উৎপাদনের যে অপর উপকরণ যেগুলো আছে, অপর উপকরণ বলতে এখানে ভূমি, শ্রম এবং মূলধন, এগুলোর নির্দিষ্ট আনুপাতিক হারে সংগ্রহ, সংযোজন এবং নিয়োগ করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের করার জন্য যখন নিয়োজিত করা হয় তখন সেটাকে সংগঠন বলে। এই সংগঠনেরও কতগুলো বৈশিষ্ট্য আছে। সংগঠনের 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো সংগঠন হচ্ছে একটি বিশেষ ধরনের শ্রম। শ্রম যেমন একটা জীবন্ত উপাদান, এটাও একটা জীবন্ত উপাদান, একটা বিশেষ ধরনের একটা শ্রমকে আমরা সংগঠন বলি। আর 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো সংগঠনও একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ শ্রমের মতো সংগঠনও একটি জীবন্ত উপকরণ, কারণ সংগঠন করেই সংগঠক এবং সে একজন ব্যক্তি বিশেষ, এজন্য এটা একটি জীবন্ত উপকরণ। তারপরে 3 নম্বর যেটা সেটা হলো উৎপাদন কার্যের পরিমাণ এবং তত্ত্বাবধান করা, উৎপাদন কার্য পরিচালনা এবং তত্ত্বাবধান করা সংগঠকের অন্যতম কাজ। আর 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো মুনাফা অর্জন, অর্থাৎ সংগঠক মুনাফা অর্জন করে থাকে, অর্থাৎ মুনাফা যা হয় লাভ ক্ষতির পরে যা থাকে, অর্থাৎ হিসাব কিতাব করার পরে সমস্ত খরচ বাদ দিয়ে যেটা মুনাফা হয় সেটা সংগঠনই সেটার মালিক হয়ে থাকে। এবং এই 5 নম্বর যে বৈশিষ্ট্য সংগঠনের সেটা হচ্ছে হলো সংগঠক যাবতীয় উৎপাদনের ঝুঁকি বহন করে থাকে। এগুলো হচ্ছে হলো সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম উৎপাদন কি এবং উৎপাদনের উপকরণগুলোর বৈশিষ্ট্য, উৎপাদন উপকরণগুলো কি কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আসি আমাদের যে উৎপাদনের 4টা উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এদের পারস্পরিক তুলনামূলক যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো কি। গুরুত্বের দিক থেকে যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখি যে ভূমির কথা যদি আসি, ভূমি একটি মৌলিক আদি এবং মৌলিক উপকরণ, কারণ প্রাচীন যুগ থেকে যখন মানুষ পৃথিবীতে আসছে তখন থেকে মূলত মানুষ বন জঙ্গলে ঘুরে বেড়াতো এবং তারা ভূমির উপরে নির্ভর করে বেঁচে থাকতো। পরবর্তীতে কৃষি ব্যবস্থা চালু হলে সেক্ষেত্রেও ভূমির গুরুত্ব অনস্বীকার্য হয়ে দাঁড়ায়, অর্থাৎ কৃষি ব্যবস্থায়ও ভূমি অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর বর্তমান শিল্প যুগে বা আধুনিক যুগে আধুনিক উৎপাদন ব্যবস্থায়ও
ভূমির গুরুত্ব অপরিসীম, কারণ ভূমির ছাড়া অর্থাৎ প্রাকৃতিক সম্পদ ছাড়া উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব না। এরপরে আসি আমরা শ্রম, উৎপাদনের দ্বিতীয় উপকরণ শ্রম। শ্রমে একটি মৌলিক এবং আদি উপকরণ, অর্থাৎ উৎপাদনের প্রথম থেকে শুরু করে অর্থাৎ সামন্ত যুগ বা কৃষি যুগের থেকে শুরু করে বর্তমান শিল্প যুগ বা আধুনিক যুগে এসেও এই শ্রমের গুরুত্ব অনস্বীকার্য, কারণ শ্রমের স্পর্শ ছাড়া, শ্রমের ছোঁয়া ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব না, এবং শ্রমকে নির্ভর করেই সমস্ত উৎপাদন কার্য পরিচালিত হয়। শ্রমিক যত দক্ষ হয় উৎপাদনও তত বেশি হয়। এই জন্যই প্রাচীন উৎপাদন ব্যবস্থা এবং বর্তমান আধুনিক উৎপাদন ব্যবস্থা সব ক্ষেত্রে শ্রমের গুরুত্ব অনস্বীকার্য। এরপরে আসি মূলধন। মূলধন একটি আধুনিক উৎপাদনের উপকরণ, কারণ যখন আমাদের সামন্ত অর্থনীতি ছিল, সামন্ত ব্যবস্থায় সেখানে কৃষি নির্ভর অর্থনীতিতে মূলধনের তেমন একটা গুরুত্ব ছিল না। তবে বর্তমান যেহেতু শিল্প অর্থনীতি বা আধুনিক উৎপাদন কৌশলের মধ্যে আমাদের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা গড়ে উঠেছে, এবং এখনো দেশের উন্নয়নের জন্য বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা অতীব জরুরি। আর এই বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার জন্য মূলধনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে যে দেশ যত বেশি মূলধনে স্বয়ংসম্পূর্ণ তারা তত বেশি উন্নত। এই জন্য মূলধনের গুরুত্ব অনস্বীকার্য বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায়। এরপরে চতুর্থ যে আমাদের উৎপাদনের উপকরণ সেটি হচ্ছে সংগঠন। আধুনিক উৎপাদন ব্যবস্থায় তোমার উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং পুরো উৎপাদন ব্যবস্থাকে দক্ষ করে গড়ে তোলার জন্য, এবং শ্রমিকের দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া, ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ এগুলো থেকে সর্বোচ্চ উৎপাদন নিয়ে আসা, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করার উপরেই একটা উৎপাদন ইউনিটের তার দক্ষতা এবং তার সাফল্য নির্ভর করে। তাহলে এই সাফল্য পুরোপুরি নির্ভর করে মূলত সংগঠকের উপরে। সংগঠক যত দক্ষ হবে উৎপাদন ব্যবস্থাও তত দক্ষ হবে, এবং সমস্ত উপকরণগুলো দক্ষভাবে ব্যবহার করা সম্ভব হবে। তাই আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠনের গুরুত্ব অপরিসীম। তাহলে এই হচ্ছে মূলত উৎপাদনের যে উপকরণগুলো তার তুলনামূলক গুরুত্ব। তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের উৎপাদন কি, উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব। আশা করি তোমরা যে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।